আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ কেয়ার পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৪ এর সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি অনুশীলনী ৪.১ এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব এই ৪.১ অনুশীলনীতে কি ধরনের প্রশ্ন এমসিকিউতে আসে, বা কোন ধরনের প্রশ্নগুলো শর্ট প্রশ্নের মধ্যে আসতে পারে, বা কোন প্রশ্নগুলো তোমার সৃজনশীলের খ অথবা গতে আসতে পারে, সবগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আর আমি অঙ্কগুলো সমাধান করার সময় বলে দিব যে কোন প্রশ্নটা এমসিকিউতে আসতে পারে আর ওইগুলোর এমসিকিউ কিভাবে সহজেই সমাধান করা যায়। শর্টকাট টেকনিকগুলো আমি শিখিয়ে দিব। একটু ধৈর্য ধরে দেখো, ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর এই চ্যাপ্টারে তোমার বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোন অঙ্কগুলো পরিবর্তন হতে পারে, কিছু কিছু অঙ্ক আছে পরিবর্তন হয়, কি রকম পরিবর্তন হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর যদি তোমাদের নির্দিষ্ট কোনো অঙ্ক দেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেখবা, দেখে ওখান থেকে তোমার যে অঙ্কটা প্রয়োজন সেটা তুমি দেখতে পারবে। আর যাদের সব অঙ্কই দরকার তাহলে তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা নেব। এই সূত্রগুলো আমাদের ক্লাস 6 থেকেই বেশিরভাগ স্টুডেন্টেরই ধারণা আছে। যেমন প্রথম দিকে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা কম বেশি সবাই জানি। তারপর আমি সূত্রগুলো মনে রাখার কৌশল বলে দিব, এবং এই যে এখানে বিভিন্ন শর্তগুলো দেওয়া আছে, যে বিভিন্ন শর্তগুলো দেওয়া আছে, এই শর্তগুলো কেন দেওয়া এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, দেখবা খুব সহজে এগুলো মনে রাখতে পারবে। এই যে সূচকীয় রাশি, সূচকীয় রাশি বলতে আসলে কি বোঝানো হয় মনে রাখবা। কোনো একটা সংখ্যা বা কোনো একটা উৎপাদক পরপর যতবার গুণাকারে থাকে, মনে করো একই সংখ্যা বারবার যদি গুণাকারে থাকে, যেমন এ এ এ এ এখানে এ 4 বার গুণাকারে আছে, তাহলে আমরা বলতে পারবো এ কতবার গুণ আছে 4 বার, তাহলে বলতে পারবো এর সূচক হলো 4। একইভাবে তোমার যদি কখনো এমন থাকে 2 গুণ 2 গুণ 2, এখানে 2 সংখ্যাটা 3 বার গুণ আছে, তাহলে আমরা বলতে পারবো 2 এর সূচক হলো 3। এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। তা এরকম সূচকীয় রাশি যদি থাকে আর তাদের ভিত্তি যদি একই হয়, তুমি চিন্তা করো এখানে এ আছে কয়বার গুণ 4 বার, তাহলে আমরা এ এর পাওয়ার 4 দিতে পারি। তাহলে আরেক জায়গায় যদি এ 3 বার গুণ থাকে, তাহলে তো ওইখানে আমি এ এর পাওয়ার কত দিতে পারবো 3 দিতে পারবো। এখন তুমি চিন্তা করো এটার সাথে যদি এটা আবার গুণ আকারে থাকে, এটার সাথে যদি এটা গুণ আকারে থাকে, তাহলে মোট কয়বার গুণ হলো 3 বার, আর এখানে 4 বার, কয়বার 7 বার। তাহলে আমি যদি এটা দেখি তাহলে তো বুঝলাম যে 7 বার গুণ আকারে আছে, এরপর 7 হবে। এখন যদি এই দুইটা পাশাপাশি গুণ আকারে থাকে, তখন আমি কি করব, এই পাওয়ার আর এই পাওয়ার কি যোগ করে দিব, মানে একটা ভিত্তি নিয়ে পাওয়ার 3 আর 4 যোগ করে 7, এটা দিলেই হয়ে যাবে। তা প্রথম সূত্র দিয়ে তোমাকে এটাই বোঝানো হয়েছে, যদি ভিত্তি একই হয়, এখানেও এ এখানেও এ, তাহলে আমি ইচ্ছা করলে দুইটার পরিবর্তে একটা ভিত্তি নিয়ে এই পাওয়ার দুইটা যোগ করতে পারবো। এটা হলো প্রথম সূত্রটা। পরের সূত্রটা দেখো, এখানে যদি ভাগ আকারে থাকে, এখানে যেমন দুইটা গুণ আকারে দুইটা সূচকীয় রাশি, এখানে যদি দুইটা সূচকীয় রাশি ভাগ আকারে থাকে আর তাদের ভিত্তি যদি একই হয়, তাহলে সাধারণত এখানে এম এবং এন এর মধ্যে, মানে এই পাওয়ারের মধ্যে যেটার পাওয়ার বড়, যদি পাওয়ার উপরে এম বড় হয় তাহলে এটাকে আমরা উপরে নিয়ে যে লিখবো একটা ভিত্তি নিয়ে এম মাইনাস এন, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিব যদি উপরেরটার ঘাত বড় হয়। আর যদি নিচেরটার ঘাত বড় হয় তাহলে 1 আকারে এটাকে এটার সাথে নিয়ে এসে লিখবো, মানে উপরে থাকবে 1 আর নিচে হবে হলো দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি, আর এই এন থেকে এম এর বিয়োগফল, এটা পাওয়ার, এটা এন মাইনাস এম, উপরে থাকবে, এটা নিচে চলে গেছে। এটা আমরা সবাই জানি যে যোগ থাকলে, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, বিয়োগ থাকলে মানে ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ হয়, এগুলো সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে। আবার যদি দুইটা সংখ্যা পরপর গুণ আকারে থাকে, পাশাপাশি গুণ আকারে থাকে, আর এদের যদি কোনো পাওয়ার থাকে, তাহলে আমি ইচ্ছা করলে দুইটার উপর আলাদা আলাদা এই পাওয়ারটা দিতে পারবো। মানে 2 গুণ 3 আছে, তার উপর পাওয়ার মনে করো 2 আছে, তা আমি ইচ্ছা করলে 2 এর পাওয়ার 2 গুণ 3 এর পাওয়ারও 2, এটা অ্যাপ্লাই করতে পারবো। এটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করব। সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। গুণই না শুধু, যদি ভাগ আকারে থাকে, ভাগ আকারে থাকলেও এখানে এ এর পাওয়ার এন, বি এর পাওয়ার এন, এইভাবে আমরা দিয়ে দিতে পারবো। আর এখানে শর্ত আছে যে হর তো 0 হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, যার কারণে হরটা 0 হতে পারবে না, বি এর উপর শর্ত হলো বি 0 হতে পারবে না। এবার বলা হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়, কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়, যেমন a টু দি পাওয়ার 0, তাহলে এটার মান কত হবে 1 হবে। দেখো শর্ত আছে, a কিন্তু 0 হতে পারবে না, a যদি 0 হয় তাহলে কিন্তু হবে না। a 0 হলে সমস্যা কি, দেখো a 0 হলে 0 টু দি পাওয়ার 0 হয়, যেটা একটা অনির্ণেয় ফরম্যাট, এটা অনির্ণেয়, এটা হলে হিসাব করা যায় না, মান বের করা সম্ভব হয় না। এই জন্য বলা হয়েছে যে এ যদি 0 না হয়
এ 0 বাদে আর অন্য যাই হোক না কেন এর পর 0 হলে সেটা কি হবে 1ই হবে। এগুলো প্রতিপাদন করা যায় খুব সহজে। আমি তোমাদের একটু ধারণা দিয়ে দেই। দেখো a টু দি পাওয়ার 0 আছে। এখন আমি যদি বলি 0 এর পরিবর্তে আমি লিখব n মাইনাস n, সমস্যা আছে? কারণ n মাইনাস n তো 0ই হয়। এখন এই যে মাত্র যে সূত্রটা আমরা শিখলাম, দেখো এই যে সূত্রটা, পাওয়ার বিয়োগ হলে দুইটা এইভাবে লেখা যায়। তাহলে ওই হিসাবে আমি লিখতে পারবো a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, আর এটা কাটাকাটি করলে কি হবে 1 হবে। তার মানে বোঝা যাচ্ছে a টু দি পাওয়ার 0 কত হয় 1 হয়। এটা অন্যভাবেও প্রমাণ করা যায়, অন্যভাবে দেখা যায়। দেখো এর কিউব মানে হলো a ইন্টু a ইন্টু a, এর স্কোয়ার মানে a ইন্টু a ইন্টু a ইন্টু a, আর a মানে তো শুধু a, আর a টু দি পাওয়ার 0 দেখো পাওয়ার আস্তে আস্তে কমতেছে। তো এটার মান কত তুমি নর্মালি চিন্তা করো, এটাকে a দ্বারা ভাগ করলে a স্কোয়ার পাওয়া যায়, মানে a কিউবকে a দ্বারা ভাগ করলে a স্কোয়ার পাওয়া যায়, a স্কোয়ারকে a দ্বারা ভাগ করলে a পাওয়া যায়, আবার a কে a দ্বারা ভাগ করলে a টু দি পাওয়ার 0 পাওয়া যাবে। মানে এইভাবে চিন্তা করলে 1 চলে আসে। যাই হোক, এটা আমাদের তো পরীক্ষায় দিবে না, আমি শুধু বোঝানোর জন্য তোমাদেরকে বলে দিলাম। দেখো এইটার মধ্যে বলছে a এর পাওয়ার যদি মাইনাস n হয়, a টু দি পাওয়ার মাইনাস n, এটাকে আমরা 1 বাই a টু দি পাওয়ার n লিখতে পারবো। এই সূত্রটার একটু আপডেট আকারে শিখে রাখো। দেখো যদি কখনো a বাই b থাকে, এটার পাওয়ার যদি মাইনাস n থাকে, এটা দেখো নিচে কিছু নাই মানে তো একটা 1 আছে, এটাকে আমি যদি এইভাবে লিখি জিনিসটা, আর nটাকে যদি উপরে লিখি, মান তো চেঞ্জ হচ্ছে না। তার মানে a বাই 1 ছিল, পাওয়ার ছিল মাইনাস n, আমরা ইচ্ছা করলে এটা 1 বাই a টু দি পাওয়ার n লিখে দিতে পারি। তার মানে আমরা এইভাবে জিনিসটা মনে রাখতে পারি, কোনো ভগ্নাংশের পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমি ওই ভগ্নাংশের পাওয়ার প্লাস দিতে পারবো, বিনিময়ে ভগ্নাংশটাকে উল্টাই দিব। মানে a বাই b কে আমরা কি লিখবো b বাই a লিখবো। এটা অনেক কাজে লাগাবো, দেখবা অঙ্কের মধ্যে এটা আমরা খুব বেশি কাজে লাগাবো। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তো এই মাইনাস পাওয়ারটাকে তুমি প্লাস দিবা, বিনিময়ে হলো ভগ্নাংশের লব এবং হরকে উল্টে দিবা, আর কোনো কাজ নাই। আমি আশা করবো বুঝতে পারছো। এগুলো সূত্র প্রতিপাদন করা যায়, খুব সহজেই প্রতিপাদন করা যায় এগুলা। তুমি এই যেটার কথাই চিন্তা করো, এখানে ছিল হলো 3 2 1 0, এখন যদি আমি মাইনাস 1 দেই, দেখো 3 2 1 0 মাইনাস 1, তাহলে এটাকে এ দিয়ে ভাগ করলে এটা পাইলাম, এটাকে আবার এ দিয়ে ভাগ দিলে কি হবে, এটা হবে না? তো এ টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই এ। ঠিক একইভাবে দেখবা যে আবার এ টু দি পাওয়ার মাইনাস 2 মানে আরো একটা এ দিয়ে ভাগ দিলে 1 বাই এ স্কোয়ার চলে আসবে। তো এভাবে প্রতিপাদন হয়ে যাবে এটার মতো করে। কিন্তু এটা অন্যভাবে প্রমাণ করা যায়, আমাদের প্রমাণ মুখ্য বিষয় না, এখান থেকে প্রমাণটা আসে না। তুমি সূত্রগুলো শুধু মনে রাখো। এখানে দেখো শর্তগুলো বলছে যখনই কোনো কিছু হরে থাকে তাহলে দেখবা ওটা নট ইকুয়াল টু 0 দিয়ে দেয় সবসময়। আবার n এর মান ন্যাচারাল নাম্বার, এটা বলে দিয়েছে, তুমি মনে রাখবা। এই শর্তগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগবে, এই জন্য তুমি মাথায় রাখবা যে কোন সূত্রের জন্য কোনটা হতে পারে না। এটা কয়েকবার প্র্যাকটিস করলে মনে থাকবে। এবার দেখো এটা যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, যদি এইভাবে ব্র্যাকেট দেওয়া থাকে, তাহলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এটা সবচেয়ে বিভ্রান্তিকর সূত্র, অনেকে এটা বিভ্রান্ত হয়, বলে স্যার পাওয়ারের উপর পাওয়ার থাকলে তো আপনি বলছেন গুণ হয়। মনে করো এ টু দি পাওয়ার m, এইভাবে পাওয়ারটা থাকতে হবে, ব্র্যাকেট দিয়ে পাওয়ার এইভাবে থাকবে, তাহলেই পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে, এটাকে আমরা গুণ লিখতে পারবো। কিন্তু যদি এমন হয় এ টু দি পাওয়ার m তার পাওয়ার 2, দেখো m এর পাওয়ার আবার 2, এখানে কিন্তু 2m লেখা যাবে না, m আর 2 গুণ করা যাবে না। এটার মানে হলো a টু দি পাওয়ার m ইন্টু m, a টু দি পাওয়ার m ইন্টু m। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। দেখো যদি শুধু কোনো পাওয়ার থাকে, এভাবে ব্র্যাকেট দেওয়া থাকে, এর আবার যদি কোনো পাওয়ার থাকে তখন এই দুইটা গুণ হবে। কিন্তু যদি ব্র্যাকেট না থাকে, এভাবে যদি ব্র্যাকেট না থাকে, তাহলে কিন্তু ওই পাওয়ারে পাওয়ারে গুণ হবে না। এটা কিন্তু মাথায় রেখো, এটা হায়ার ম্যাথের মধ্যে তোমরা দেখবে এরকম জিনিস পাবে। তো এখানে সূত্রগুলো এরপরে আছে, দেখো n তম মূল। এখানে n তম মূল বলতে কি বোঝায়, দেখো এটা এর সূচক 4, আর এখানে বলা হচ্ছে যে এর n তম মূল হলো এটা। মানে বিষয়টা হলো যদি এর পাওয়ার 1 বাই n থাকে তাহলে এর n তম মূল বলা হবে এটাকে। যেমন এর পাওয়ার n ছিল, আমরা এটাকে বলতেছিলাম হচ্ছে এর সূচক n, কিন্তু যখন এই nটা 1 বাই আকারে থাকবে তখন আবার আমরা এটাকে কিন্তু সূচক বলতেছি না, এটাকে বলতেছি হলো, তুমি ইচ্ছা করলে এর এর সূচক 1 বাই n তুমি বলতে পারো, কিন্তু এটাকে আবার n তম মূল বলা হয়, এর n তম মূল। এটা তুমি এখানে মনে রাখো। তার মানে যদি কোথাও এরকম থাকে তাহলে আমরা বলবো 2 তম মূল বা স্কোয়ার রুট। রুট মানে কি মূল, স্কোয়ার মানে কি 2 তো বোঝায়, ঘাত 2 হলে স্কোয়ার বলে আমরা যেমন, তাহলে স্কোয়ার রুট। যদি এমন থাকে এটাকে বলবো কিউব রুট, যদি এমন থাকে তাহলে বলবো ফোর্থ রুট, ফোর্থ রুটে, ফিফথ রুটে, এভাবে বাড়তে থাকবে সংখ্যা, বা 4তম মূল বা 5তম মূল বা n-তম মূল, তুমি এভাবে পড়বা। এটার মানে হলো যদি কখনো এমন থাকে তুমি ইচ্ছা করলে এটাকে কোথায় লিখেছি 1 বাই n,
এর পর 1/n লেখা যাবে। এই চিপার মধ্যে যেটা থাকবে না, তুমি এই nth রুট যদি উঠাতে চাও, nth রুট, তাহলে এর পর হবে 1/n। যদি স্কয়ার রুট উঠাতে চাও তাহলে এর পর হবে হাফ। স্কয়ার রুটের 2 এখানে না দিলেও চলে, আমাদের দেখবা বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে না। যদি কিউব রুট থাকে তাহলে 1 এর পর 1/3, ফোর্থ রুট থাকলে এর পর 1/4, এভাবে চলবে। এবার এই সূত্রটা দেখো, এখানে বলছে যে a টু দি পাওয়ার x সমান যদি a টু দি পাওয়ার y হয় তাহলে x সমান y আমরা লিখতে পারবো, তবে এই শর্তগুলো a যদি মানে তখন। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে সূচকীয় সমীকরণ। মনে রাখবা সূচকীয় সমীকরণ মানে কি, এখানে তোমার চলক যেটা সেটা ঘাত হিসাবে থাকে। চলক যদি ঘাত হিসাবে থাকে তখন সেটাকে আমরা কি বলি, সূচকীয় সমীকরণ বলি। এখন তুমি বলো, এই সূচকীয় সমীকরণ দুইটার ভিত্তি সমান হলে আমরা পাওয়ার পর সমান বলতে পারবো, কিন্তু শর্ত ওই ভিত্তিটা ঋণাত্মক হতে পারবে না এবং 1 হতে পারবে না। দেখো, ঋণাত্মক মানে 0 হতে পারবে না, 0 বাদ যাবে। তার মানে আমি বলতে পারি এটা a এর মান 0 থেকে বড় হবে, কিন্তু তার মধ্যেও আবার 1টা বাদ যাবে, মানে 0 এর বড় সংখ্যাগুলোর মধ্যেও 1 বাদ যাবে। অনেকেই চিন্তা করে যে আচ্ছা তাহলে তো 1 থেকে বড় দিলে একবারে হয়ে যায়। তোমরা অনেকেই ভাবো যে 1 এর বড় দিলেই তো হচ্ছে, কিন্তু না। 1 এবং 0 এর মাঝখানে অসংখ্য সংখ্যা আছে, 0.5, 0.001, এগুলো সব 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। এগুলো হতে পারবে, সমস্যা নেই। শর্ত হলো ধনাত্মক হতে হবে, সোজা কথা ধনাত্মক হতে হবে, কিন্তু সেই ধনাত্মক সংখ্যার মধ্যে ভিত্তি 1 হতে পারবে না। এরও কারণ আছে, তুমি দেখো, যদি এই শর্তগুলো না হয় তুমি বলবা যে আচ্ছা স্যার তাহলে আমি যদি 1 এর পাওয়ার 5 দেই আবার 1 এর পাওয়ার 6 দেই, আপনি তো বলছেন যে ভিত্তি সমান হলে পাওয়ার পাওয়ার সমান হবে, তাহলে কি আমি 5 সমান 6 লিখতে পারবো? একই কাজ 0 দিয়েও তুমি করতে পারো, 0 টু দি পাওয়ার 5 সমান 0 টু দি পাওয়ার 6, তাহলে কি 5 আর 6 সমান হবে? না, এগুলো তো হবে না। আবার ঋণাত্মক দিলে সমস্যা আছে যে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সবগুলো কাজ করবে না। তুমি দেখবা ঋণাত্মক সংখ্যা দিয়ে দেখবা মাঝে মধ্যে দুই একটা সত্য হচ্ছে, এই সত্য মানতেছে, আর দুই একটা আছে যে মানবে না বা বেশিরভাগই মানবে না, এমন হতে পারে। কিন্তু গণিতের সিস্টেমটা হলো যদি দুইটা একটার জন্য না মানে তখন আমরা ওইগুলোকে বাদ দিয়ে দিই, কারণ আবার পরবর্তীতে কোনটা মানবে কি মানবে না, অনেক বড় বড় ঋণাত্মক সংখ্যাও তো আছে, এটা বিভ্রান্ত হইতে পারে, এই জন্য সরাসরি ওইটাকে বাদ দিয়ে দেওয়া হয়। মানে যেটা 100% মানবে শুধু সেইগুলো নিয়ে কাজ করা হয়। এই জন্য ঋণাত্মক সংখ্যাও কেউ কেউ আছে যে মানবে না, এই জন্য আমরা ঋণাত্মকও নিতে পারবো না এখানে। বিশেষ করে লগারিদম যখন করাবো তখন দেখতে পারবা যে ঋণাত্মক সংখ্যাগুলো দিলে আসলে কি সমস্যা হয়। এখন আর এটা বলতেছি না। 10 নম্বরটা, 10 নম্বর সূত্রে বলা হয়েছে পাওয়ার যদি সমান হয় তাহলে আমি ভিত্তি দুটাকে সমান বলতে পারবো, কিন্তু শর্ত হলো ভিত্তি ঋণাত্মক হতে পারবে না। ভিত্তি ঋণাত্মক হলে তখন কিন্তু বলা যাবে না। আবার এই ঘাত 0 হতে পারবে না। মানে বিষয়টা দেখো, যদি আমি এভাবে চিন্তা করি, আচ্ছা -2 এটার পাওয়ার মনে করো 2, আবার +2 এটার পাওয়ারও মনে করো 2। আচ্ছা এক্ষেত্রে বলো -2 এর বর্গ কত হবে? 4। +2 এর বর্গ কত হবে? 4। তাহলে ভিত্তি পাওয়ার পর তো মিলছে, এখন কি আমি ভিত্তি সমান বলতে পারবো? তা তো হবে না। এই জন্য বলা হচ্ছে যে এটা তুমি ঋণাত্মক নিতে পারবা না, ধনাত্মকই নিতে হবে, পজিটিভই নিতে হবে। আরেকটা জিনিস হলো, সেটা হলো বলছে যে ঘাত 0 হতে পারবে না। আচ্ছা ঘাত 0 হলে কি সমস্যা? তুমি মনে করো 5 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0, এই 5 টু দি পাওয়ার 0 এর মানও 1, 10 টু দি পাওয়ার 0 এর মানও 1। তাহলে সেক্ষেত্রে এই দুটাই তো সমান, কিন্তু এখন তুমি বলবা পাওয়ার সমান, তাহলে আমি ভিত্তি সমান লিখবো। 5 সমান 10, কারোর থেকে 5 টাকা ধার নিয়ে 10 টাকা দিবা, বা 10 টাকা ধার নিয়ে 5 টাকা দিবা, এটা হবে? বলবা যে এটা সমান হিসাব করছো, এটা হবে না। এই জন্য তুমি মনে রাখবা যে এই যে শর্তগুলো, এই শর্তগুলো অবশ্যই মানতে হবে। আর এগুলো এমসিকিউতে অনেক আসে, এগুলো তো একেবারে কমন, এত বেশি তুমি এমসিকিউতে পাবা, এগুলো একেবারে মুখস্থ করে রাখবা যে কি শর্ত এটা, কোথায় কি শর্ত প্রয়োগ করতে হবে। চলো এখন সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্ক করা শুরু করি। প্রথম দিকের অঙ্কগুলো দেখো, প্রথমে সরল করতে বলেছে এগুলা। 1 নাম্বার ম্যাথটা দেখো, এটা বলছে 7 এর কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। মনে রাখবা ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার পর আমরা যোগ করতে পারবো, যদি ওই ভিত্তি দুইটা ওটা যদি গুণাকারে থাকে, আর ভাগাকারে থাকলে পাওয়ার পর কি করব, বিয়োগ করব। তাহলে এখানে 7 7 দুইটার ভিত্তি একই, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার আমরা যোগ করতে পারবো। যোগ করতে পারা মানে পাওয়ার যা আছে সেই চিহ্নই থাকবে, বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে 3, এখানে -3, তাহলে 3 আর -3 যোগ করলে 3 3 হবে। মনে রাখবে আমি যখন যোগ বলবো তখন যার যে চিহ্ন আছে সেই চিহ্ন নিয়েই বসাতে হবে, আর যখন বিয়োগ করার কথা বলবো যাকে বিয়োগ করতে হবে তার চিহ্ন পরিবর্তন করবো, এটা মনে রাখবা। তাহলে এটার পাওয়ার কিছুই নয়, মানে একটা 1 আছে। তাহলে আমি এখানে দুইটার ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি নিতে পারি আর এই পাওয়ার দুইটা যোগ করতে পারি। তাহলে 1 আর -4 যোগ করলে কি হবে? -4ই হবে।
এবার তাহলে উপরে পাচ্ছি 3 - 3 0 মানে 7 টু দি পাওয়ার 0 আর 1 - 4 মানে হলো তোমার -3। তাহলে উপরে আসতেছে 7 এর পাওয়ার 0 মানে কি 1, মানে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত হবে 1 হবে। 7 যেহেতু 0 না তাহলে তো 0 7 এর পাওয়ার 0 দিলে 1ই হবে। এটা ছিল হচ্ছে 3 টু দি পাওয়ার -3। এখন আমরা আরেকটা সূত্র শিখেছিলাম কি, যদি পাওয়ার মাইনাস থাকে, দেখো পাওয়ার এখানে মাইনাস, আমি এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে পাওয়ার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। মানে বিষয়টা এমন, a টু দি পাওয়ার -n এটাকে আমরা 1/a টু দি পাওয়ার n লিখতে পারি না। মানে মোট কথা 1 আকারে কোনো কিছু যদি থাকে তাকে শুধু এটা লিখতে পারবো, বিনিময়ে পাওয়ারটা শুধু চিহ্ন পরিবর্তন করতে হবে। এই যে n এর জায়গা -n হয়ে গেছে, তাহলে এখানে -3 আছে, এটাকে উপরে নিয়ে গেলে এটা +3 হয়ে যাবে, তাহলে 3 এর কিউব কত 27। তাহলে এটা आंसर। এবার পরেরটা দেখো 2 নাম্বারটা একই রকম, এটা ছিল হলো 1 নাম্বার, এবার 2 নাম্বার। এগুলো সব সরল করতে বলছে, কিন্তু এখানে লেখা আছে এজন্য আমি বলিনি, সরল করতে বলছে মানে সংক্ষিপ্ত করব, যত ছোট বানানো যায় আর কি, সংক্ষিপ্ত করুন আর কি। আচ্ছা বলো 7 এর স্কয়ার আর এই কিউব রুট মানে 1/3, এই যে সূত্রটা দেখো a টু দি কিউব রুট nth রুট a, এটাকে আমরা ইচ্ছা করলে a এর পাওয়ার 1/n লিখতে পারি। তো এই সূত্র অনুসারে আমরা এখানে কিউব রুট আছে তাহলে এটাকে 1/3 লিখতে পারি, আর বাকিগুলো যেমন আছে তেমনই রাখবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 7 এর পাওয়ার 1/3, আর নিচে আছে √7 স্কয়ার রুট, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 7 এর পাওয়ার হাফ। এবার দেখো সবার পাওয়ারই 7, আমরা এক কাজ করি, পাওয়ারের উপর পাওয়ার ব্র্যাকেট দিয়ে যদি থাকে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে সে দুইটা গুণ করতে হয়। তাহলে 2 এবং 1/3 গুণ করলে কি হবে, 2 এবং 1/3 গুণ করলে আমরা জানি পূর্ণ সংখ্যা লবে গুণ হয়, মানে 2/3 হবে, 2/3। আর এটা হলো 7 এর পাওয়ার 1/3, এখানে 7 এর পাওয়ার হাফ। এবার দেখো সবার ভিত্তি এক, তাহলে একটা ভিত্তি নিয়ে নিলাম, যারা উপরে গুণাকারে আছে তাদের পাওয়ার গুলো যোগ করব, আর যারা নিচে ভাগাকারে আছে তাদের পাওয়ারটা কি বিয়োগ করব। তাহলে এখানে 2/3 প্লাস 1/3 মাইনাস হাফ, কারণ নিচের থেকে উপরে গেলে সেটার পাওয়ার কি হবে মাইনাস হবে। এবার হিসাব করে দেখি 3 3 3, আচ্ছা 3 3 2 লসাগু হবে 6, 6 কে 3 দ্বারা ভাগ করলে হয় 2, 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, প্লাস 6 কে 3 দিয়ে ভাগ দিলে হয় 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, আবার 6 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3, 3 এর সাথে 1 গুণ করলে হবে 3। তাহলে 7 4 আর 2 6, 6 থেকে 3 গেলে হবে 3, 3/6 কাটাকাটি করলে হয় 7 এর পাওয়ার হাফ, আর 7 এর পাওয়ার হাফ মানে হলো √7, এটা आंसर। তাহলে এটার উত্তর হলো √7। এখন 3 নাম্বারটা দেখো, 3 নম্বরে বলছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1, আবার এই পুরাটার হোল টু দি পাওয়ার -1। তাহলে আগে ভিতরে কাজ করি, 2 টু দি পাওয়ার -1 কে আমরা 1/2 লিখতে পারি, প্লাস 5 টু দি পাওয়ার -1 কে 1/5 লিখতে পারি, আবার পুরাটার পাওয়ার হচ্ছে -1। এখন ভিতরে যদি লসাগু করি, 2 আর 5 এর লসাগু কত 10, 10 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 5, 5 একে 5 যোগ 5, 10 কে 5 দিয়ে ভাগ দিলে হয় 2, 2 একে কত 2 -1। এখন উপরে আছে 7, নিচে আছে হলো 10 টু দি পাওয়ার -1। আমি বলছিলাম যে দেখো পাওয়ার যদি ঋণাত্মক থাকে তাহলে এই পাওয়ারকে আমরা ইচ্ছা করলে ধনাত্মক বানাতে পারি, শর্ত হলো এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে উল্টে দিব, তাহলে এখানে পাওয়ার কি +1 হয়ে যাবে। আচ্ছা পাওয়ার +1 দিলেই কি না দিলেই কি, সবার পাওয়ারই তো 1 থাকে যখন দেওয়া থাকে না কোনো কিছু, তাহলে এটা आंसर, এটাই হিসাব করা লাগবে না। দেখো আমি কিন্তু এটা বলছিলাম তখন যে a/b টু দি পাওয়ার যদি -n থাকে তাহলে দেখবা আমরা এই -n কে +n বানাতে পারবো যদি এটাকে উল্টাই দিই, যদি এটাকে উল্টাই দিই। তাই এটাকে উল্টাই দিলাম, এই -1 +1 হয়ে গেল, কিন্তু পাওয়ার 1 দেওয়া লাগে না তো এই জন্য দেইনি। আর এটা হলো এই যে এখানে যে সূত্রটা প্রয়োগ করেছিলাম এটা হচ্ছে a টু দি পাওয়ার -1 এর যে সূত্র, এটাকে আমরা লিখতে পারি 1/a, বা এখানে n থাকলে পাওয়ার n হয় এখানে, আর 1 থাকলে তো 1 দেওয়া লাগবে না, এটা মনে রেখো। এবার পরেরটা দেখো, এই প্রশ্নটা অনেক সময় এমসিকিউতে বা 2 মার্কের জন্য আসে, আর তোমরা বেশিরভাগই ভুল করে ফেলো। এখানে শুধু a এর পাওয়ার -1, 2 এর পাওয়ার না। যদি 2a পুরোটার পাওয়ার -1 হতো তাহলে এটা এভাবে লেখা হতো, তখন আমরা এটাকে 1/2 এ লিখতাম। কিন্তু তোমরা অনেকে আছে এই ভুল করবে, এই ভুল করা যাবে না। এখানে এটাকে আমরা লিখবো হলো 2 ডিভাইডেড বাই a, কারণ a এর পাওয়ার -1 আছে, এটাকে আমরা নিচে নিলে +1 হয়ে যাবে। আর এখানে 3 থাকবে, নিচে b নিতে পারবো, আর এই -1 লসাগু করো, a b হবে লসাগু। a b কে a দ্বারা ভাগ দিলে হয় b, b এর সাথে 2 গুণ করলে হবে 2b, প্লাস a b কে b দ্বারা ভাগ করলে b b কাটা যাবে, থাকবে হলো a, a এর সাথে 3 গুণ করলে হবে 3a। এবার দেখো এটা আর যোগ বিয়োগ করা যায় না, তাহলে এখানে -1 আছে,
এই যে এটার মতো আমি -1 কে +1 যদি বানাতে চাই তাহলে এটাকে কি করতে হবে, উল্টে দিতে হবে। উল্টে দিলে 2b + 3a হয় না? এটা সামনে লিখে একটু ভালো দেখাবে, তাছাড়া কিছুই না। তাহলে এটা অ্যান্সার। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো। 5 নাম্বারটাও দেখো, একই রকম অঙ্ক। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে লবের মধ্যে কারো পাওয়ার যদি মাইনাস হয় তাকে হরে নিয়ে গেলে সেই পাওয়ারটা প্লাস দেওয়া যায়। একইভাবে হরের মধ্যে যদি কারো পাওয়ার মাইনাস থাকে তাকে লবের মধ্যে নিয়ে গেলে তার পাওয়ার প্লাস দিতে পারবো আমরা। তাহলে এক কাজ করি, এই স্কোয়ার তো প্লাসই আছে, থাক এটা। আর এই যে মাইনাস বি না, b⁻−1, এটাকে আমি নিচে নিয়ে যাই, তাহলে বি হয়ে যাবে, শুধু বি হয়ে যাবে। আর এই যে a⁻−2, এটা নিচে আছে, নিচেরটা উপরে নিব না, তাহলে এটা আবার a⁻2 হয়ে যাবে। আর এই বি এখানেই ছিল, আর এখানে কি আছে, হোল স্কোয়ার। একটু খেয়াল করো, এটাকে আমি নিচে নিয়েছি, এই যে এটা প্লাস বি পাওয়ার 1 ছিল, -1 ছিলাম, +1 বানিয়ে দিলাম। আর এই যে -2 আছে না, এটাকে উপরে নিলাম, তাহলে এটা -2 ছিল, পাওয়ার +2 হয়ে গেল। আর এই দুটার স্থান কোনো পরিবর্তন করিনি, কারণ এই দুটা পজিটিভই ছিল এখানে। তাহলে a স্কোয়ার দুইটার পরিবর্তে একটা a নিলে পাওয়ার পর যোগ হবে 4। আর এখানে b স্কোয়ার হয়ে গেল, এটার আবার হোল টু দি পাওয়ার 2 আছে। তাহলে দুইটার উপরই পাওয়ার যাবে। আমরা দেখেছিলাম যে a/b যদি থাকে, এর পাওয়ার যদি m হয়, তাহলে a এর পাওয়ারও m হবে, b এর পাওয়ারও m হবে। তা ওই হিসাবে এটার পাওয়ার দুইটাই যাবে। তাহলে বলো, a⁴ তার স্কোয়ার হবে, b স্কোয়ার তার আবার স্কোয়ার হবে। তাহলে এখানে পাওয়ার গুণ করলে a⁸, এখানে হবে পাওয়ার গুণ করলে b এর পাওয়ার 4। তাহলে এটা আনসার। এবার এটা দেখো, এটা 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 মার্কের জন্য আসে প্রায়। একটু খেয়াল করো, এখানে বলছে যে রুট ওভার স্কোয়ার রুট আর কি x⁻−1 ইন্টু y, স্কোয়ার রুট y, y এর পাওয়ার -1 তার সাথে z গুণ, আর এটা z এর পাওয়ার -1 তার সাথে x গুণ। আর x y z সকলেই 0 থেকে বড়, সবগুলোই পজিটিভ সংখ্যা, এটা বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা ইচ্ছা করলে এই রুটের মধ্যে আমরা লিখতে পারবো না y/x, কারণ -1 কে আমরা নিচে নিয়ে গেলে x⁻1 হয়ে যাবে। আর এটাকে লিখতে পারি হলো তোমার z/y, আর এটাকে লিখতে পারি x/z। এখন ইচ্ছা করলে আমি সবগুলোকে একটা রুটের মধ্যে লিখতে পারি, yx zy xz। এখন আমরা কাটাকাটি করলে z কাটা, x কাটা, y কাটা, তার মানে সব ভিতরে সবকিছু মিলায় থাকবে হচ্ছে 1। আর √1 এর মান কত, 1। এটা আনসার। একটু ভালো করে লক্ষ্য করো, আমি যেটা করলাম, এটা যদি 0 থেকে বড় না হতো তাহলে কিন্তু এই কাজটা করতে পারতাম না। কেন করতে পারতাম না, একটু বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু বোঝার আছে। যদি কখনো আমি তোমাকে বলি √x ইন্টু √y, এটা মানে হলো √xy, তাহলে অবশ্যই এখানে শর্ত আছে। শর্তটা হলো x আর y 0 অথবা 0 থেকে বড় হতে হবে, y ও 0 অথবা 0 থেকে বড় হতে হয়, অন্যথায় কখনো এটা সম্ভব হবে না। যদিও এখানে xyz সরাসরি 0 থেকে বড় বলে দিয়েছে, তার মানে এগুলো 0 না, এটা বুঝাইছে। কিন্তু শর্ত 0 থেকে বড়, এই কথাটা তোমাকে এখানে মানতেই হবে, না হলে এই সূত্র প্রয়োগ করতে পারবে না তুমি। একটু ভালো করে লক্ষ্য করো, আমি যদি তোমাকে বলি -2 এখানে -4, এটার রুট আছে, এটারও রুট আছে, কিন্তু দুইটাই ঋণাত্মক। এখন তুমি যদি বলো যে এই √8 হবে উত্তর, এই দুটার গুণফল 8, তাহলে তোমার অঙ্ক হবে না, এখানে এটা প্রয়োগ করা যাবে না। এটা সম্পর্কে তুমি ইন্টারমিডিয়েটে উঠলে খুব ভালোভাবে জানতে পারবা। এটা অবাস্তব সংখ্যা, এটাও অবাস্তব সংখ্যা হবে, জটিল সংখ্যার মধ্যে পড়ে যাবে এটা। এটা তখন আলাদা উপায়ে সমাধান করতে হয়, তুমি ক্যালকুলেটরে পরীক্ষা করে দেখতে পারো, এটা মিলবে না তোমারটা। যাই হোক, আমি আশা করবো এটা বুঝতে পারছো। পরেরটা দেখো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, 2 মার্কের জন্য এটা অনেক আসে এবং এমসিকিউতে আসে। আমি এমসিকিউ কিভাবে তুমি শর্টকাটেই করতে পারো সেটা আমি শিখিয়ে দেবো, একটু মনোযোগ দিও। যদি কখনো এমন থাকে, দেখো পাওয়ার এখানে 2n+4, মানে 2n+4 -4 × 2n+1, আর 2n+2 / 2, মানে ভাগ 2 আর কি। তা এই ধরনের অঙ্ক যদি কখনো থাকে, দেখো উপরে আছে মাইনাস, আর এগুলো কিন্তু কোনো প্লাস মাইনাস নেই, গুণাকারে আছে। তার মানে মনে রাখবে, এই ধরনের থাকলেই এই যে চলক যেটা আছে না, এটা কাটাকাটি করতে হবে, তোমাকে কেটে যাবে, কোনো না কোনো উপায়ে কেটে যাবে। আর কাটার জন্য অবশ্যই উপর থেকে কমন নিতে হবে। তাহলে আমি এক কাজ করতে পারি, 2n+4 না, এটাকে 2n × 2n/4, এটা আমরা লিখতে পারি কিনা? অবশ্যই পারি, কারণ দেখো আমরা সূত্র শিখেছিলাম a⁴m × a⁴n যদি হয়, তাহলে a এর পর m + n লেখা যায়। তা ওই হিসাবে
এই বাম পাশ থাকলে যদি ডান পাশ লেখা যায় তাহলে অবশ্যই ডান পাশ থাকলে বাম পাশ লেখা যাবে। আমি ডান পাশে আছে সেটাকে বাম পাশের মতো করে লিখেছি। একইভাবে -4 ইন্টু এটাকেও ভাঙাবো 2n ইন্টু 2 আর এটা যেহেতু পাওয়ারের উপর মানে এটা ব্র্যাকেট আছে তার উপর পাওয়ার, আমি ইচ্ছা করলে দুইটার উপরে এটা লিখতে পারবো। একই কথা, দেখো এটা আর এটা একই। এখানে ব্র্যাকেট কেন দিয়েছি মানে তোলার সময় উল্টাপাল্টা হয়েছে, আমি এটা এখানে ওই সূত্র প্রয়োগ করতে পারবো 2n ইন্টু 2 আর এটা ভাগ 2, ভাগ 2 কে আমি যদি মনে করি গুণ হাফ লিখবো, কোনো সমস্যা আছে? মানে ভাগ থাকলে গুণ লিখলে কি এটা উল্টে দিতে হয়, আর নিচে কিছু নাই মানে 1 আছে তাহলে উল্টে যাবে। এবার তুমি দেখো উপর থেকে 2n কমন যায়, 2n যদি দুই জায়গা থেকে কমন নেই, এই 2n দিয়ে এটাকে ভাগ করলে 2 এর পাওয়ার 4 থাকে মাইনাস, আর এখানে এটা কেটে যাবে, থাকবে শুধু 4 ইন্টু 2, আর এখানে 2n আছে থাক, আর 2 এর স্কোয়ার কত 4 গুণ হাফ। এবার এই 2n কাটা, 2 এর পাওয়ার 4 মানে হলো 16 বিয়োগ 4 দুগুণী কত 8, আর এটা কেটে দিলে হবে 2, তাহলে 16 বিয়োগ 8 কত 8/2 কত হবে 4, এটা আনসার। আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা এখানে ভাগই আছে আর প্রতিটার ভিত্তি এক, খেয়াল করো এখানে 3 এখানেও 3 এখানেও 3 এখানেও ভিত্তি 3 বানানো যায়, মানে ভিত্তি সবগুলোরই সমান, তাহলে এটা আমরা খুব সহজেই করতে পারবো। এটাকে আমরা যা আছে রেখে দিই 3m + 1, আর এই m দিয়ে দুইটাকে গুণ করি তাহলে 3m² - m। দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে ব্র্যাকেট দিয়ে কি গুণ করতে হয় না, তাহলে m দিয়ে দুটিকেই গুণ করব, m দিয়ে এটাকে গুণ করলে m², m দিয়ে এটাকে গুণ করলে -m। এটা ভাগ আপাতত ভাগ রাখি, পরে গুণ দিব। এই 9 কে আমি 3 এর স্কয়ার লিখতে পারি ইচ্ছা করলে, আর উপরে m+1 থাকে, আর এখানে আছে হলো পাওয়ারের উপর পাওয়ার আছে, একটু ভালো করে লক্ষ্য করো a - b * a + b মানে a² - b² এর সূত্রের মতো মনে হচ্ছে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়, এটা আমরা জানি। তাহলে যদি a + b * a - b এর সূত্রের মতো হয়ে যায় তাহলে সেটা তো আমরা a² - b² লিখতে পারবো। তো এখানে এই দুইটার পাওয়ার গুণ করলে m² - 1² হবে, আর 1 কে স্কয়ার করলে কি হয় 1ই হয়, 1 দিয়ে দিলাম। এবার ভাগ আছে গুণ আকারে লিখবো, তো ইচ্ছা করলে এটাকেই এখানেই ব্যবস্থা করতে পারো যে দুইটার ভিত্তি একই, একটা ভিত্তি নিয়ে নেই, পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হবে। খুব ভালো করে মনোযোগ দাও, এখানে এরকম কাজ আমরা এক লাইন কম করবো আর কি এরকম ক্ষেত্রে। এখানে উপরে যেটা আছে সেটার পাওয়ার যা আছে থাকবে, আর নিচে যেটা আছে না এটার পাওয়ার চেঞ্জ হবে, এখানে +m² ছিল হয়ে যাবে -m², -m ছিল হয়ে যাবে +m, আর এটা ভাগ আছে গুণ আকারে লিখলাম, এটা উল্টে যাবে, তাহলে ভাগের জায়গায় গুণ লিখলেই উল্টে, তাহলে নিচেরটা যাবে m² - 1 উপরে, আর এইটাতে যাবে নিচে। একটু খেয়াল করো এই 2 m+1 এর সাথে গুণ না, তাহলে 2 দিয়ে দুইটাকেই গুণ করবো, তাহলে আসবে হলো 3 এর পাওয়ার 2m + 2। এখানে আমরা যোগ বিয়োগ করে একটু কমাই রাখি, 3 এর পাওয়ার তাহলে m+m হবে 2m, আর এই +1 আর এই -m²। এবার এই দুটার পরিবর্তে একটা নেই, আমি ইচ্ছা করলে একসাথেই নিতে পারতাম, লিখে ফেলছি, লিখলাম দুইটার ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি নিয়ে নেই, তাহলে এটা ঠিক থাকবে, লবের পাওয়ার ঠিক থাকে, হরের পাওয়ার পরিবর্তন হয়, তাহলে -2m - 2 হয়ে যাবে। এবার দুইটা ভিত্তির পরিবর্তে আবার একটা ভিত্তি, আমি ইচ্ছা করলে কিন্তু বারবার বলতেছি আমি এই লাইনের মধ্যে একসাথে করতে পারতাম, এটার সাথে এটা যোগ আর এগুলো বিয়োগ করে দিতে পারতাম। তা এমনিতেও অঙ্ক বেশি বড় না, ছোট এক লাইন বেশি করে, পাওয়ারের সাথে পাওয়ার তাহলে যোগ হবে, আর যোগ হলে কি হয় আমরা শিখেছি, যোগ হলে কোনো পরিবর্তন হয় না, যে যেভাবে আছে সেভাবেই থাকবে, প্লাস আছে m² প্লাসই থাকবে, -1 -2m -2। এবার দেখি কাটাকাটি হয় কতটুকু, m² কেটে যাবে, 2m কেটে যাবে, এই 1 এর সাথে 1 কাটবে, থাকে শুধু 3⁻², 3⁻²। আমরা বলছিলাম না, দেখবো যে আমরা পাওয়ার মাইনাস রাখবো না, সাধারণত উত্তরের মধ্যে পাওয়ার মাইনাস রাখা হয় না, তাহলে আমরা এটা 1 আকারে নিয়ে যাই, নিচে নিয়ে যাই, তাহলে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা প্লাস হয়ে যাবে, -2 কি হয়ে গেল +2, আর এটাকে আমরা লিখতে পারি 1/3 এর স্কয়ার মানে কি 9, তাহলে এটা আনসার। আশা করবো তোমরা বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, এটা দেখো 9 থেকে 12 পর্যন্ত প্রমাণ করতে বলছে, এগুলো খুবই সহজ, প্রমাণ করতে বলছে, এটা আমি এটা থেকে এটাই যাব, এই বাম পক্ষ থেকে ডান পক্ষে যাব, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, 4n - 1 / 2n - 1, এটা হলো আমার বাম পক্ষ, আর আমার ডান পক্ষে আছে 2n + 1। তো এখানে 4 কে আগে 2 বানাতে হবে, বুঝাই যাচ্ছে যদি আমি এটা থেকে এটা যেতে চাই, এই হরটা কেটে যাবে, দেখো এই হরটা কেটে যাবে, থাকবে না, আর এই 4 কে 2 তে রূপান্তর করতে হবে, না হলে কাটবে না।
তখন এমনি মিলে যাবে। তাহলে আমরা 4 কে যদি 2 বানাতে চাই তাহলে কি করা যায়, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ঠিকঠাক, আর উপরে 4 কে 2 এর স্কয়ার লিখি, 2 এর স্কয়ার। একটু লক্ষ্য করো, আমরা বলেছি যে পাওয়ারের উপর যদি এভাবে ব্র্যাকেট থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, মানে এটাকে mn লেখা যায়। আচ্ছা, তাহলে যদি এটা থাকে, এটা তাহলে এটাও তো পাওয়ার পাওয়ার গুণ হবে। তার মানে এই দুইটার মান এটাও লেখা যায় এটাও লেখা যায়, দুইটা একই জিনিস আসলে। তো ওই হিসাবে আমি n কে ভিতরে 2 কে বাইরে নিলে আসলে কোনো সমস্যা নেই, কারণ পাওয়ারে পাওয়ার তো গুণই হয়, তাই মান তো আর পরিবর্তন হবে না। তাহলে 2 টু দি পাওয়ার n, তারপর হলো 2 মাইনাস এই যে 1 আছে না, 1 এর উপর আমি একটা স্কয়ার দিলে মান পরিবর্তন হবে, হবে না। তাহলে বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেল কিনা উপরে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে হলো 2n মাইনাস 1। এখন বলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কাটা, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস কি হবে, 1 হবে। এটা রাইট হ্যান্ড সাইড। একটু আমাকে বলতে পারবা এখানে কি কি পরিবর্তন হতে পারে? এখানে 4 এর জায়গায় 9, এখানে 3, এখানে 3, এটা দিয়ে থাকতে পারে না? অথবা এখানে প্লাস দিবে, এখানে মাইনাস দিবে, এটাও থাকতে পারে। তাহলে তুমি চিনে রাখো যে অঙ্কগুলো সব একইভাবে সমাধান করতে হয়, এটা মাথায় রাখবা, তাহলে খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। এখন পরের অঙ্কটা দেখো, এটা দেখো, এটা বাম পক্ষ অনেক কিছু আছে, ডান পাশে শুধু হাফ। তা এই ধরনের অঙ্ক যখন আমরা করতে যাই না, তখন আমরা চেষ্টা করি এই যে ইয়াগুলা তোমার ভিত্তিগুলো আছে না, ভিত্তি, এই ভিত্তিগুলো সবগুলোকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙাই নেই, মৌলিক সংখ্যায় রূপান্তর করার চেষ্টা করি। মৌলিক সংখ্যা মানে কি 2, 3, 5, 7, 11, 13 এইগুলা যেগুলোকে আর ভাঙানো যায় না। তাহলে এটাই যদি হয়, আমি লেফট হ্যান্ড সাইড মনে করো তুলছি, এখন লেফট হ্যান্ড সাইডের পরের লাইন আমি লিখতেছি আর কি। এখানে তাহলে যারা মৌলিক সংখ্যা আছে তারা তো আছেই, আর যারা নাই তাদেরকে ভাঙাবো। তাই 2 এর পর 2p প্লাস 1 এটা আছে, থাক। এখানে 3 এর পর 2p প্লাস কিউ, 2p প্লাস কিউ, আর এখানে 5 এর পর p প্লাস কিউ, আর এখানে 6 আছে। দেখো 6 কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে 6 কে আমরা ভাঙাইতে পারি কি 2 গুণ 3, তাহলে এটাকে 2 গুণ 3 ভাঙাবো, আর পাওয়ার p আছে, থাক। আর এখানেও 3 মৌলিক সংখ্যা, এখানে 6 মৌলিক সংখ্যা না, তাহলে এখানেও 2 গুণ 3 ভাঙাবো, আর পাওয়ার ছিল কি 2p প্লাস 2, 2p প্লাস 2। এখানে 10, 10 কে লেখা যাবে 2 গুণ 5, 2 গুণ 5, এটার পর p। 15 কে লেখা যায় 3 5 15, মৌলিক সংখ্যা যেহেতু 3 5 দুইটাই, তাহলে 3 5 15, পাওয়ার আছে কিউ। এবার 2 এর পর 2p প্লাস 1, 3 এর পর 2p প্লাস কিউ, 5 এর পর p প্লাস কিউ, আর এখানে 2 এর p 2 এর উপরও যাবে, p 3 এর উপরও যাবে, তাহলে 2p ইনটু 3p। একইভাবে এখানে 3 এর পর p মাইনাস 2, এই 2 এর উপর এটা যাবে, 3 এর পরও এটা যাবে, তাহলে 2 এর পর 2p প্লাস 2, আর 3 এর পর 2p প্লাস 2, আর এখানে আছে 2 এর পর p, 5 এর পর p, আর এখানে 3 এর পর কিউ, 5 এর পর কিউ। এইবার আমরা একটা একটা করে নিব। দেখো এখানে 2 3 5 এটা বাদে আর কোনো ভিত্তি নাই, তাহলে আমি ভিত্তি 2 নিব, নিয়ে দেখব যারা উপরে আছে তাদেরকে যোগ করব। যেমন দেখো 2p প্লাস 1 এটা ঠিক আছে, 2 আছে কোথায়, এই যে 2, তাহলে এটার পাওয়ার p ছিল, তাহলে p যোগ হবে। এবার নিচেরগুলার চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে, যেহেতু নিচ থেকে উপরে যাবে পাওয়ার বিয়োগ হওয়ার কথা, পাওয়ার যা থাকে সেটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা আর কি। তাহলে এখানে 2 এর পাওয়ার 2p প্লাস 2, তাহলে আসবে হলো মাইনাস 2p মাইনাস 2, আর আছে 2, হ্যাঁ এই যে 2 আছে, তাহলে এখানে আবার মাইনাস p। এবার 3 নাও, 3 এর মধ্যে দেখো এখানে 2p প্লাস কিউ, 2p প্লাস কিউ, আর আছে 3, হ্যাঁ এই যে এটা, তাহলে প্লাস p। এখানে 3 আছে এই যে, হ্যাঁ তাহলে এই দুটো এটার চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাস p প্লাস 2, আর 3 এই যে এটা 2p প্লাস 2, তাহলে মাইনাস 2p মাইনাস 2, আর 3 আছে এই যে আছে, তাহলে মাইনাস কিউ। দেখো নিচের থেকে যেগুলো লিখতেছি সেগুলো চিহ্ন পরিবর্তন করে, কারণ সূচকের সূত্র এটা, ভাগ থাকলে বিয়োগ হয়, নিচে মানে ভাগ আছে, আর উপরে যেগুলো আছে এগুলো আমি পাওয়ার কি করতেছি, যোগ করতেছি। এবার 3 গেল, এবার 5 আছে, 5টা নেই, 5 আছে উপরে হলো p প্লাস কিউ, p প্লাস কিউ, আর নিচে আছে নিচে 5, এই যে মাইনাস p, আর এই মাইনাস কিউ, মাইনাস p মাইনাস কিউ। যেহেতু প্লাস আছে নিচে, তাহলে উপরে গেলে কি মাইনাস হবে। এবার দেখো কেটে যাবে সুন্দর করে, 2p 2p কাটা, এই p কাটা,
এখানে এই দুটা যোগ বিয়োগ করা যাবে, এখানে 2p কাটা, p কাটা, q কাটা, এই 2 ও কাটা, এখানে p কাটা, q কাটা। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 এর পাওয়ার হলো 1 - 2 কি -1, আর এখানে 3 এর পাওয়ার কত 0, 5 এর পাওয়ার কত 0। তাহলে আমরা এখানে পাবো হাফ, এটার মান হচ্ছে 1, এটার মান 1, সবগুলো গুণ করলে হাফ হবে। এটাই রাইট হ্যান্ড সাইড। দেখো এই অঙ্কটা বেশ ভালোই লিখতে হয়েছে, কিন্তু এটা এমসিকিউ তো তোমাকে দিতে পারে। যদি এমসিকিউতে দেয়, মনে করো তোমার বামপক্ষ তুলে দিয়ে বললো যে এটার সরল মান কত, ক খ গ ঘ 4টা উত্তর দেওয়া আছে। তুমি মনে রাখবা, যদি কখনো এই চলক আর এখানে না থাকে, তাহলে তুমি চিন্তা করো এই চলকের আসলে কোনো প্রভাবই এখানে নাই, এই চলক আসলে কোনো কাজেই লাগবে না। দেখো এই চলকের জন্য মানের কোনো পরিবর্তনই ঘটবে না। তাহলে আমি এক কাজ করি, চলকের যেহেতু কোনো দামই নাই, চলকের জন্য কোনো মানের পরিবর্তনই হচ্ছে না, তাহলে পি কিউ দুইটা জিনিসই তো আছে এখানে, চলক পি আর কিউ, তাহলে সব পি এবং কিউ এর জায়গায় আমি 0 বসিয়ে দিই। পি কিউ যেখানে দেখবো সেটার মান 0 বসিয়ে দেবো, দেখবো মান চলে আসবে, দেখবা। তাহলে বলো এটা আসবে হলো 2 × 0, তার মানে শুধু পাওয়ার 1 থাকবে। এখানে 3, দেখো এটার পাওয়ার 0, পুরাটাই 0 হবে, তাহলে 3 টু দি পাওয়ার 0, আর এটার পাওয়ারও 0, 5 টু দি পাওয়ার 0, আবার 6 এর পাওয়ারও 0, ডিভাইডেড বাই নিচে দেখো 3 এর পাওয়ার -2, 3 এর পাওয়ার -2, আর এটা 0, তাহলে এখানে শুধু 2 থাকবে, 6 এর পাওয়ার 2, এটাও 0, এটাও 0, তার মানে 10 টু দি পাওয়ার 0, 15 টু দি পাওয়ার 0। এবার খেয়াল করো, এটা 2, এটা 1 1 1, তার মানে উপরে শুধু 2 আছে, আর নিচে এটা 3 এর পাওয়ার -2 মানে কি 1/3 এর স্কয়ার, আর এখানে 36, 6 এর স্কয়ার কত 36, এটাও 1, ওইটাও 1, সব 1, ওই কাটাকাটি করে 9, দেখো 3 এর স্কয়ার 9, 4 9 36, উপরে 2 নিচে 4, 2/4, ফলাফল কত আসবে 1/2, 1/2, দেখো 1/2 এটা আসছে। এটা একদম তুমি মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। আমি এর আগে একটা অঙ্ক করাইলাম না, দেখো এই অঙ্কটার দিকে খেয়াল করো, এটা দেখো কোনো চলক নাই, এখানে এন বলতে কিছু নাই, কেটে গেছেন, তার মানে এখানে এন এর মানের জন্য এটার উত্তরের কোনো প্রভাব পড়বে না, এন তো লবহরের মধ্যে থেকে কেটেই যাচ্ছে, তাহলে এন এর মান আমি কি বসাইলাম, এটা কোনো কিছু দেখার বিষয়। তাহলে আমি এক কাজ করি, এখানেও এন এর মান যদি 0 বসাইতাম, দেখো n 0 হলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1, মানে শুধু 2 এর পাওয়ার 1 হতো, আর নিচে হলো 2 এর পাওয়ার 0 প্লাস 2, 0 প্লাস 2 মানে 2, আর ডিভাইডেড বাই 2 মানে ভাগ 2, তাহলে 2 এর পাওয়ার 4 মানে 16 বিয়োগ 8, নিচে হলো 4 ভাগ 2 কত 2, 16 থেকে 8 গেলে 8 হয়, নিচে 2, তাহলে কাটাকাটি করলে 4, এটা আসছে। দেখো তাহলে এমসিকিউতে আসলে তুমি সবসময় চোখ বন্ধ করে প্রতীকের জায়গা এই যে যেখানে চলক আছে এটার মান 0 বসিয়ে দিবা, এটা মাথায় রেখো, তাহলে খুব সহজে উত্তর বের হবে। কিন্তু তার আগে দেখবা অপশনগুলোর মধ্যে চলক আছে কিনা, নাকি শুধু ধ্রুব সংখ্যা, এটা দেখতে হবে। দেখো এই অঙ্কগুলো খুবই সহজ, একেবারে সহজ, এবং এগুলো পরীক্ষায় আসে বেশি, অনেক সহজ এগুলো। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে, এখানে বাম পাশের থেকে 1 আসছে, দেখো তো এখানেও তুমি যদি এম এন এল এগুলোর মধ্যে 0 বসিয়ে দাও, তাহলে উত্তর চলে আসবে, পাওয়ার গুলো 0 বসাইলে উত্তর চলে আসবে, ওটার সাথে মিলবে। কিন্তু আমার তো এটা এইভাবে এমসিকিউ তো না, এটা তোমাকে করে দেখাতে হবে। তাহলে আমি এক কাজ করতে পারি, এখানে লেফট হ্যান্ড সাইডটা তুললাম না, তোমরা লেফট হ্যান্ড সাইডটা তুলবা, এটা মনে করো লেফট হ্যান্ড সাইড। এবার দেখো পাওয়ার এটার উপরেও যাবে, এটার উপরেও যাবে, আর যেহেতু ব্র্যাকেট আছে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে প্রথমটা হবে a টু দি পাওয়ার nl, nl ডিভাইডেড বাই এটা হবে a টু দি পাওয়ার mn, আর এখানে হবে a টু দি পাওয়ার ml, a টু দি পাওয়ার nl, হ্যাঁ nl লিখি, আর এখানে a টু দি পাওয়ার mn, আর এখানে হবে a টু দি পাওয়ার ml। এখন দেখো a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার mn কাটা, a টু দি পাওয়ার nl, nl কাটা, ml, ml কাটা, তাহলে সব যদি কেটে যায় থাকে কি 1 থাকে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। এটা অন্যভাবে তুমি করতে পারতে, দেখো তুমি যদি মনে করতে যে এর পরিবর্তে একটা ভিত্তি নিব, l মাইনাস m হবে, এখানে m মাইনাস n হবে, এখানে n মাইনাস l হবে, পরে n এর সাথে m এর সাথে l এর সাথে সব গুণ করে দিব, একই ফলাফল আসবে, ফলাফল একই আসবে, এটা 1ই আসবে। কিন্তু এটা খুব দ্রুত হয়, তাই আমি এই জন্য এটা এইভাবেই করাইলাম। পরেরটা দেখো, এই লেফট হ্যান্ড সাইড দেখো সবার ভিত্তি এ, সবার ভিত্তি এ। তা আমি ইচ্ছা করলে এখান থেকে সবার পরিবর্তে একটা ভিত্তি নিয়ে নিতে পারি, এটা হবে কি p প্লাস কিউ, এটা হবে কিউ প্লাস আর, এটা হলো আর প্লাস পি, আর আমরা জানি নিচের থেকে গেলে তাদের পাওয়ার
বিয়োগ হয়ে যায়, তাহলে -2r, এটা হবে -2p, এটা হবে -2q। এবার দেখো পি দুইটা, পি দুইটা 2p, কিউ কয়টা দুইটা +2q, আর কয়টা দুইটা +2r, আর এগুলো তো সব দুইটা দুইটা করে -2r, -2p, -2q। এবার দেখো সবার কেটে যাবে, এখানে পাওয়ারগুলো সব কেটে যাবে, কেটে গেলে এটার মান কত হয়? 1 হয়। এটা রাইট হ্যান্ড সাইড। এটা তোমরা যেভাবে করো সূচকের নিয়ম যদি মেনে করো তাহলে তোমার অঙ্ক মিলবে, এমনি মিলে যাবে। তোমরা অন্যভাবেও চেষ্টা করলে করতে পারো। এটা লক্ষ্য করো, তুমি যদি চাও যে এটাকেও এটার সাথে গুণ, এটার পাওয়ার পাওয়ার গুণ, সব গুণ করবা, কেটে যাবে, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করো যে না এক্স এর পাওয়ার, যেহেতু এখানে বি, তাহলে দুইটা এক্স এর পরিবর্তে একটা এক্স নিব, পরে a মাইনাস বি হবে, এখানে b মাইনাস সি হবে, এখানে c মাইনাস a হবে, পরে পাওয়ার পাওয়ার গুণ করব, পরে সবগুলোর পরিবর্তে একটা ভিত্তি নিয়ে করব, সেটাও হবে। তা আমি এভাবেই করি। দেখো লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড তুলেছি মনে করো। স্যার পাওয়ার এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, আগেরটার মতো সবগুলো গুণ করে দিই। স্যার তুমি আমাকে বলো তো এক্স টু দি পাওয়ার এর সাথে 1/ab গুণ করলে কি হবে? 1/b হবে না? হ্যাঁ। এটার সাথে এটা গুণ করলে হবে এক্স এর পাওয়ার 1/a। আর এখানে যদি এটার পাওয়ার পর গুণ করে একটু দেখাই দিই, দেখো a ইন্টু 1/b, a ইন্টু 1/b, এই যে সরি 1/ab, তাহলে a কেটে যাবে, তাহলে থাকে কি 1/b থাকে না? ঠিক একইভাবে এই b এর সাথে এই b কাটা যাবে, কারণ এই b তো লবের সাথে গুণ হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। এখানে দেখো এই b উপরে গেলে x এর পাওয়ার 1/c থাকবে, আর এখানে এই c উপরে গেলে c কেটে গেলে 1/b থাকে, আর এখানে থাকবে হলো x এর পাওয়ার 1/a, আর এটাই থাকবে x এর পাওয়ার 1/c। এবার দেখো এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে সবই কেটে গেছে, এটা 1, এটাও রাইট হ্যান্ড সাইড। খুবই সহজ, এগুলো খুবই সহজ, আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, এটা দেখো, এটার সাথে গুণ করাচ্ছে, এটা আমি যদি লেফট হ্যান্ড সাইড এটা তুলি, তোলার পর এই দুইটার পরিবর্তে একটা ভিত্তি নেই, পাওয়ার পাওয়ার বিয়োগ করি, তাহলে a মাইনাস বি হয়, আর এখানে উপরে আবার a প্লাস বি আছে, আর এখানে দুইটার পরিবর্তে একটা ভিত্তি নিলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হলে b মাইনাস সি হবে, এটা আর উপরে আবার b প্লাস সি আছে। একইভাবে এখানে x এর পাওয়ার c মাইনাস a, আবার এটার পাওয়ার c প্লাস a। এখন বলো তো এই দুইটা গুণ করলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই দুইটা যদি গুণ করি তাহলে x এর পাওয়ার হবে হলো b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই দুইটা গুণ করলে x এর পাওয়ার আসবে হলো c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। মনে রাখবা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয় না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসিয়ে দিচ্ছি একবারে, আর কি ওই স্কোয়ার হয়ে গেল। এবার সবগুলোর পরিবর্তে একটা ভিত্তি নিয়ে নেই আমি, পাওয়ার পর তাহলে যোগ হবে, তার মানে চিহ্ন যার যেভাবে আছে সেভাবেই থাকবে, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সবই কেটে যাবে। দেখো সব কেটে এক্স টু দি পাওয়ার 0, এটা কাটে, এটা কাটে, এটা কাটে, আর এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1। আমি আশা করবো বুঝতে পারছো, খুবই সহজ, এগুলো আমি না করে দিলেও তোমাদের পারার কথা। এবার লক্ষ্য করো, এটাও লেফট হ্যান্ড সাইড, দেখো দুইটার পরিবর্তে একটা ভিত্তি নিলাম, পাওয়ার পাওয়ার বিয়োগ, তাহলে পি মাইনাস কিউ, আর এটার উপরে আছে পি প্লাস কিউ মাইনাস আর। একই ঘটনা এখানে ঘটবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, পুরাটার পাওয়ার আবার কিউ প্লাস আর মাইনাস পি, এখানে আবার এক্স এর পাওয়ার আর মাইনাস পি, উপরে আবার আছে হলো আর প্লাস পি মাইনাস কিউ। এখানে দেখো পি দিয়ে তিনটাকে গুণ করব, কিউ দিয়ে তিনটাকে গুণ করব, একই ঘটনা সব জায়গায় গুণ করে দেবো, কিন্তু এটা গুণ করাচ্ছে আর একটু চালাকি করলে তোমার সুবিধা হবে, আমি একটু বুঝাইনি, তারপর তোমাকে, তুমি বুঝতে পারলে তুমি শর্টকাট করতে পারবা। পি মাইনাস কিউ এর সাথে আমি যদি পি প্লাস কিউ মাইনাস আর গুণ করতে চাই, দেখো এটা পুরাটার সাথে গুণ হবে। তা আমি যদি কখনো এমন করি, এই পি মাইনাস কিউ এর সাথে এই প্রথম দুইটা পদ আলাদা গুণ করলাম, আর এই যে মাইনাস আর, এই যে মাইনাস আর এর সাথে আবার পি মাইনাস কিউ আলাদা গুণ করলাম, ফলাফল একই থাকবে কিনা? ফলাফল কি চেঞ্জ হবে না? তুমি মনে রাখবা এটার মানে হলো পি এর সাথে এটা গুণ, কিউ এর সাথে ওই দুইটা গুণ, আর এর সাথে ওই দুইটা গুণ, তাহলে পি প্লাস কিউ এর সাথে আমি গুণ আকারে মনে করে এভাবে রেখে দিলাম, আর এর সাথে দুইটাকে গুণ করে দিলাম, মানের তো পরিবর্তন হবে না। কেন আমরা এটা করতেছি দেখো, এদিকে খেয়াল করো একটু, এই দুইটার দিকে, এটা কিন্তু সূত্র হয় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে শুধু মাইনাস আর দিয়ে দুইটাকে গুণ করলে হচ্ছে। এটা আমি একটু চালাকি করবো, এখানে একটু কিছুটা কম লিখতে হবে। আমি প্রথমে এই দুইটা গুণ করে দিব, এই দুইটার সাথে এইটা, দুইটার সাথে এই দুইটা গুণ করা খুবই সহজ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই জন্য। আর এই মাইনাস আর দিয়ে এটাকে আবার গুণ করতে হবে মাইনাস আর দিয়ে, তাহলে মাইনাস পি আর প্লাস কিউ আর,
এবার এটা দেখো এক্স এর পর, তাহলে এখানে কিউ প্লাস আর কিউ মাইনাস আর, তাহলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে এই দুইটা গুণ করে। এবার পি এর সাথে এই দুইটা যদি গুণ করি তাহলে মাইনাস পি কিউ প্লাস পি আর। একইভাবে দেখো এই আর মাইনাস পি আর প্লাস পি এটা গুণ করলে হয় আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর মাইনাস কিউ এর সাথে এই দুইটা গুণ করলে হয় মাইনাস কিউ আর মাইনাসে প্লাস পি কিউ। এটা যদি তোমাদের এটা বুঝতে সমস্যা হয় অবশ্যই পি দিয়ে 3টাকে গুণ করবা, কিউ দিয়ে 3টাকে গুণ করবা। এখানে আরো 2টা করে পদ বেশি আসবে, যে 2টা কেটে যাবে আর কি, একই উত্তর আসবে। তোমরা এত শর্টকাট একটু করতে হবে এমন কোনো কথা নাই, তুমি এক লাইন বেশি করো প্রয়োজনে তোমার বুঝতে সমস্যা হলে। এবার দেখি তো এখানে আর কাটে কোনোটা, পি আর এটা কিউ আর কাটবে না, তাহলে সবগুলোর পরিবর্তে একটা ভিত্তি নিয়ে নেই আবারও। পাওয়ার পর সব যোগ হবে, মানে যেখানে যেভাবে আছে সেভাবেই থাকবে, কারো চিহ্ন পরিবর্তন হবে না। এটা কিউ স্কোয়ার, এটা মাইনাস আর স্কোয়ার, এটা মাইনাস পি কিউ, এটা প্লাস পি আর, এটা প্লাস আর স্কোয়ার, এটা মাইনাস পি স্কোয়ার, এটা মাইনাস কিউ আর, এটা প্লাস পি কিউ। এটা কেটে যাবে সবই, দেখো সবই কেটে যায় এখানে। তুমি একটু খুঁজে খুঁজে কাটো, দেখো এই কিউ স্কোয়ার কাটবে, পি স্কোয়ার কাটবে, পি কিউ কাটবে, কই গেল, হ্যাঁ তুমি সবই কেটে যাবে, এটা কেটে যাবে। তুমি কাটলে কাটো, না কাটলে না কাটো, কাটলে খারাপ দেখে আর কি, এই জন্য কাটতেছি না। এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, এটাই রাইট হ্যান্ড সাইড। আর এটা যে কাটবে সেটা ডান পক্ষ দেখলে বোঝা যাচ্ছে যে এটা 1 তো হতে হবে, পাওয়ার তাহলে 0 হওয়া লাগবে না। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, এবার লক্ষ্য করো, এটা 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 মার্কের জন্য খুব আসে। বলছে এ টু দি পাওয়ার এক্স সমান যদি বি হয়, আর বি টু দি পাওয়ার ওয়াই সমান যদি সি হয়, আর সি টু দি পাওয়ার জেড সমান যদি এ হয়, তাহলে এক্স ওয়াই জেড এর মান 1 এর সমান তোমাকে প্রমাণ করতে বলছে। আমি তোমাদের একটা কথা বলি, দেখো এই যে সূচকীয় যত সমীকরণ আছে, দেখো সূচকীয় সমীকরণের মধ্যে দেখবা এক্স ওয়াই জেড প্রত্যেকটাই কারো না কারো মাথার উপর মানে সূচক হিসাবে আছে। যদি কখনো এরকম সূচক হিসাবে থাকে আর সূচকের মধ্যে কারোর মধ্যে সম্পর্ক দেখাতে বলে, তাহলে এই অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা পাওয়ার পর মানে ভিত্তি সমান দেখায়, পাওয়ারের মধ্যে সম্পর্ক স্থাপন করে এটা প্রমাণ করতে হয়। মানে আমার টার্গেট ভিত্তি আর ভিত্তি সমান দেখানো। এখন তুমি আমাকে বল, আমি যদি এই যা যা আমার দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো এ টু দি পাওয়ার এক্স সমান হলো বি, আমার দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই সমান হলো সি, এবং আমার দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড সমান হলো এ। তা আমি যদি ভিত্তি সমান দেখাতে চাই, তাহলে অলরেডি এখানে এমন কোনোটা নাই যার ভিত্তি সমান আছে, নাই। এক জায়গায় এ, এক জায়গায় বি, এখানে বি ওখানে সি, এখানে সি ওখানে এ। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি যদি ভিত্তি সমান দেখাতে চাই, এই যে এ আছে না, যে কোনো একটাকে টার্গেট করবো, এ এর পরিবর্তে দেখো আমি সি টু দি পাওয়ার জেড এখানে বসাতে পারি। এটার মধ্যে যেখানে এ আছে সেখানে সি টু দি পাওয়ার জেড বসাতে পারি। তাহলে আমি এখানে সি টু দি পাওয়ার জেড বসিয়ে দিলাম এ এর জায়গা, আর এই পাওয়ার এক্স ছিল, এক্স রয়ে গেল। তাহলে পাওয়ারের উপর পাওয়ার এইভাবে ব্র্যাকেট দিয়ে থাকলে গুণ হয়, তাহলে ওই হিসাবে আমরা বলতে পারি সি এর পাওয়ার এক্স জেড সমান হলো বি। এবার দেখো সি এর পরিবর্তে আবার বি টু দি পাওয়ার ওয়াই না, এই সি এর পরিবর্তে আমি বি টু দি পাওয়ার ওয়াই বসাইতে পারবো এখান থেকে, এটা সি এর মান যেটা। তাহলে আমি যদি এখানে বি টু দি পাওয়ার ওয়াই বসিয়ে দিই, তাহলে উপরে আগে থেকে এক্স জেড ছিল, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি, পাওয়ার কিছু নাই মানে কি 1 আছে। এবার দেখো ভিত্তি মিলে গেছে, তাহলে কি হবে, পাওয়ার সমান হবে। দেখো 1 হয়ে গেছে, এটা প্রমাণ হয়ে গেছে। এখন আমি যদি এটা দিয়ে না করে আমি যে কোনোটা দিয়ে করতাম, এটা দিয়ে করলেও প্রমাণ হয়ে যেত, যদি এটা দিয়ে করতাম তাতেও প্রমাণ হইতো। আমি যদি এটা দিয়ে শুরু করতাম, তাহলে সি এর পরিবর্তে যে বি টু দি পাওয়ার ওয়াই বসাইতাম, পরবর্তীতে বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স বসাতাম, তখন বামেও ভিত্তি এ হতো, ডানেও ভিত্তি এ হতো, তখন মিলে যেত এটা। আমি আশা করবো তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে এটাই প্রমাণ, এটা 2 মার্কের জন্য খুবই প্রয়োজনীয় অঙ্ক, 2 মার্কের জন্য অনেক আসে। ও দেখাতে বলছে, তাহলে শোড। এবার দেখো সমাধান করতে বলছে, 17 থেকে 20 সমাধান করতে বলছে। সমাধানগুলো খুবই সহজ, এটা সমাধান করতে গেলে সবসময় ভিত্তি আমরা মিলাবো, ভিত্তি মিলিয়ে পাওয়ার পর সমান বললে এটা প্রমাণ হয়ে যাবে, মানে সমাধানগুলো হয়ে যাবে। তো এখানে দেখো এই পাশে পাওয়ার ভিত্তি 4 আর এখানে ভিত্তি হলো 8, 4 কে আমরা 2 এর স্কয়ার লিখতে পারি, 8 কে লিখতে পারি 2 এর কিউব। যারা বুঝো না যে কত লেখা যায়, তাহলে তারা এইভাবে ভাঙাই নিতে পারবা, 4 2 2 কয়টা আসছে, 2 এখানে 3টা আসছে না, তাহলে 2 এর কিউব লেখা যাবে। এবার দেখো এপাশে ভিত্তি 2, এপাশেও ভিত্তি 2, তাহলে এই পাওয়ার পর যদি গুণ করি, তাহলে 2 এর পাওয়ার 2x সমান 2 এর পাওয়ার কত 3। ভিত্তি মিলে গেলে পাওয়ার পর সমান বলা যায়, তাহলে আমরা এখানে 3 বলতে পারবো, যেহেতু ভিত্তি মাইনাস নাই, বা যে শর্তগুলো আছে পুরো শর্ত এখানে পালন করতেছে, সূত্রগুলো যে আমি দেখিয়ে দিলাম।
তাহলে এখান থেকে এক্স এর মান আমরা পাবো হলো 3/2। এটাই আমাকে সমাধান করতে বলছে, উত্তর হলো 3/2। এবার এটা দেখো, বাম পাশে ভিত্তি আছে 2, তার পাওয়ার আবার 2x + 1। তা 128 কে আমরা যদি ভাঙাতে চাই, 128 কে ভাঙালে 2 × 64, আবার 2 বার গেলে 32, আবার 2 বার গেলে 16, আবার 2 বার গেলে 8, আবার 2 বার গেলে 4, আবার 2 বার গেলে 2। কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমরা 2⁴ লিখতে পারবো এই পাশে। এখন ভিত্তি যেহেতু মিলে গেল, তাহলে আমরা পাওয়ার সমান বলতে পারবো এখানে। এখন পাওয়ার সমান বললে এখান থেকে খুব সহজে x এর মান বের হবে, 7 - 1 বা 2x সমান হচ্ছে 6। তাহলে x এর মান আসতেছে কত? 6/2 মানে হলো 3। এটাই সমাধান। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এবার খেয়াল করো, এখানে কিন্তু ভিত্তি মিলে বসে আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু তার আগে যেখানে কিউব রুট আছে আর এখানে স্কয়ার রুট আছে, এই দুটাকে তুলতে হবে, তাহলে ভিত্তিটা খুব সহজে মিলানো যাবে। তাহলে আমি এক কাজ করি, এখানে স্কয়ার রুট মানে হলো পাওয়ার হাফ, আর কিউব রুট মানে হলো পাওয়ার 1/3, এটা লিখে দেই। আর এটার পাওয়ার আবার 2x - 1। এবার দেখো, পাওয়ারের উপর পাওয়ার আছে, ব্র্যাকেট আছে, তাহলে পাওয়ারে গুণ হবে। এই দুটো যদি গুণ করি তাহলে 1 এর সাথে x + 1 গুণ হবে, আর নিচে যাবে 2। আবার এখানে দেখো, তাহলে পাওয়ার পাবো হলো 1 2x - 1 এর সাথে গুণ হবে, আর নিচে যাবে হলো 3। মনে রাখবা, আমি যখন পাওয়ারের উপর পাওয়ার বলতেছি, এই দুটা গুণ বলতেছি, তখন কি হয়, এটা যখন গুণ করি, এটা সবসময় লবে গুণ হয়, হরের সাথে যা থাকে। এখানে যদি হর থাকতো তো হরটা হরের সাথে গুণ হতো, কিন্তু হর যেহেতু কিছু নাই, 1 আছে, এই জন্য যা ছিল তাই বসতেছে। এবার দেখো, দুই পাশের ভিত্তি মিলে গেল, তাহলে আমার পাওয়ার সমান বলতে আর কোনো বাধা নেই, 2x - 1/3। এবার আড়াআড়ি গুণ করো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আমি যদি এই দুইটা আগে গুণ করি, তাহলে 2 এর দুইটার সাথেই গুণ হবে, তাহলে 2 দুগুণে 4x - 2 একে 2, আর এই 3 এই দুইটার সাথে এক গুণ হলে 3x + 3 হবে। এবার x এর মান যেহেতু বের করবো, x গুলোকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে 4x - 3x সমান হলো 3 + 2। এবার এখানে 4x থেকে 3x গেলে হয় শুধু x, আর ওই পাশে কত 5। তাহলে এটাই আনসার, এটাই সমাধান। আমাকে যেটা দেখো, এটা একটু ব্যতিক্রমী। এটা দেখো, এর আগে যেগুলো করিয়েছি সেগুলো কিন্তু সব গুণ ছিল, একটার মধ্যে কোনো যোগ বিয়োগ ছিল না। দেখো, এটা সমান ছিল, খুব সহজ ছিল এগুলা। এটা কিন্তু মাঝখানে একটা প্লাস দিয়ে দিয়েছে, তো এটা আগেরটার মতো এত সহজ হবে না, আবার কঠিনও না। সহজ মানে ওইটার মতো এত সহজ না, এটা একটু কম সহজ আর কি। তাহলে এখন দেখো, আমরা যদি এটাকে করতে চাই, তাহলে ভিত্তি মিলাতে হবে 2x। আচ্ছা বলো তো, এটাকে আমরা 2⁴ ডিভাইডেড বাই 2⁴x লিখতে পারি কিনা? ওই যে সূত্রটা, a⁻m সমান হলো a⁴m ডিভাইডেড বাই a⁴n। আমরা এটা থেকে এটা মুখস্থ করেছি, কিন্তু এটা থেকেও আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারবো। তো এখানে মাইনাস ছিল, প্লাসটা উপরে মাইনাসটা নিচে, এটা গেল। এখন আমি এক কাজ করি, হিসাবের সুবিধার্থে 2⁴x কে কিছু একটা ধরে নেই, তাহলে সুবিধা হবে। এ ধরি, যাও, এখানে যা আছে এটা বাদে অন্য যে কোনো কিছু ধরলেই হয়। এ যদি ধরি, তাহলে a + 2/a সমান হলো 3। অবশ্যই সাইড নোট দিয়ে দাও, 2⁴x সমান a ধরে। এবার এটা আমরা লসাগু করে আড়াআড়ি গুণ করে দেই, a² + 2 সমান হলো 3। আড়াআড়ি গুণ করলে পাবো হলো a² + 2 সমান হলো 3a। সবগুলো এক পাশে নিয়ে আসলে পাচ্ছি a² - 3a + 2 = 0। এবার দেখো, মিডল টার্ম করা যায়, মধ্যপদ বিভাজন করা যায়। এটা দেখো, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, -3 কে আমরা তাহলে -2 - 1 ভাঙাতে পারি। তাহলে a² - 2a - a + 2 = 0। এবার প্রথম জোড়া থেকে a কমন নিলে হয় a - 2, পরের জোড়া থেকে -1 কমন নিলে শুধু চিহ্ন পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। এবার a - 2 যদি দুই জায়গা থেকে আমি কমন নিয়ে নেই, তাহলে পাবো হলো a - 1। এবার দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাহলে আমরা কি বলি, হয় এটা 0 অথবা এটা 0। তাহলে আমরা লিখবো হয় a - 2 = 0 অথবা a - 1 = 0। এখন a - 2 যদি 0 হয়, তাহলে এর মান হবে 2, আর এখানে হবে a এর মান 1। আমি যদি এটা উত্তর রেখে দিই, আমার 0 পাবো, কারণ আমার প্রশ্নে তো a ছিলই না। আমি a দিয়ে উত্তর কিভাবে রাখবো? তাহলে আমাকে কি করতে হবে, a এর পরিবর্তে যে 2x, এটা আবার এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমি a এর পরিবর্তে 2x লিখতে পারি, আর ডান পাশে 2 এর পর তো 1ই আছে। এখন খেয়াল করতো, ভিত্তি মিলে গেল। তাহলে আমরা কি
পাওয়ার পর সমান বলতে পারবো, তাহলে এক্স এর একটা মান পেয়ে গেলাম 1। এবার এটা দেখো, এখানে আবার এর পরিবর্তে 2 টু দি পাওয়ার এক্স মান বসিয়ে দিলাম। আচ্ছা, ভিত্তি মিলানোর জন্য 1 কে আমি কি 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি না? মানে ভিত্তি যেহেতু আমাকে মিলাতে হবে, তাহলে এখানে 1 ছিল, আমি 2 টু দি পাওয়ার 0 লিখলাম। যেহেতু এখানে ভিত্তি 2 আছে, এখানে 2 এর পাওয়ার 0 লিখছি। যদি এখানে ভিত্তি 3 থাকতো তাহলে 3 এর পাওয়ার 0 লিখতাম। এবার ভিত্তি ভিত্তি মিলছে, তাহলে পাওয়ার পর সমান বলতে পারবো। এখানে অবশ্যই সাইড নোট দিয়ে দিবা, মান বসিয়ে, মান বসিয়ে। তাহলে এক্স এর দুইটা মান, একটা 0 আর একটা হলো 1। তোমার এই অঙ্কগুলো ভুল হচ্ছে কিনা এটা তুমি চেক করতে পারবা। এক্স এর মান এখানে 1 বসিয়ে দেখো দুই জায়গা, দেখবা যে এটা 3 হয় কিনা। আবার 0 বসিয়ে দেখো, দেখবা যে হয় কিনা, দেখবা হয়ে যাবে। এখানে বসিয়ে দেখো, দেখবা মিলে যাবে, আশা করা যায়। সৃজনশীলটা দেখো, এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায়ই আসে। দেখো খুবই মজার সৃজনশীল এগুলো। তোমার বইয়ের মধ্যে মনে হয় ক নাম্বারটা বাদ পড়ছে, আগের বইগুলোতে ছিল, কিন্তু নতুন যে বইটা আছে ক নাম্বারটা নাই, শুধু এই দুইটা দিয়ে একটা ক একটা খতে আছে। যাই হোক, তুমি পুরোটা করো। আমি যদি এটার মান বের করতে চাই, তাহলে পি এর মান আমার জানা আছে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান জানা আছে এক্স টু দি পাওয়ার বি, এই দুটো আমি বসিয়ে দিই। এখানে ক নাম্বার দেওয়া আছে পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি। প্রদত্ত রাশি, রাশিটা কি আছে, পি এর পর বিসি ইন্টু কিউ এর পর মাইনাস সি। এখন দেখো পি কে আমরা বসিয়ে দিই, পি এর মান কত ছিল এক্স টু দি পাওয়ার এ বিসি, কিউ ছিল হলো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। এবার দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম এবিসি, আর এখানে এক্স এর পাওয়ার কি হলো মাইনাস এবিসি, মাইনাস এবিসি, কারণ যেহেতু এখানে মাইনাস আছে। আবার দুইটার পরিবর্তে একটা ভিত্তি নিলে পাওয়ার পর যোগ হবে। যোগ মানে কি, যার চিহ্ন যেভাবে আছে সেভাবেই থাকবে। যোগ বলতে কিন্তু এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে এমন কোনো কথা না। যোগ বলতে যার যে চিহ্ন আছে ওই চিহ্নই থাকবে। তাহলে এটা কেটে গেলে এক্স টু দি পাওয়ার 0 হয়, আর এক্স টু দি পাওয়ার 0 এর মান কত 1। এবার খ নম্বরটা দেখো, খ নম্বরটা আমাদের পি আর কিউ এর মান জানা। দেখো পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ, কিউ এক্স টু দি পাওয়ার বি, আর হলো এক্স টু দি পাওয়ার সি। তাহলে ওই হিসাবে আমি এটার মান সরাসরি বসিয়ে দিই। দেখো পি হলো এক্স টু দি পাওয়ার এ, কিউ হলো এক্স টু দি পাওয়ার বি, আর এটার পাওয়ার হলো এ প্লাস বি, এটা হলো এক্স টু দি পাওয়ার বি, এটা হলো এক্স টু দি পাওয়ার সি, এটার পাওয়ার হলো বি প্লাস সি, আর এটা ভাগ 2, আর হলো তোমার এক্স টু দি পাওয়ার সি ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ, আর এটার পাওয়ার হলো এ মাইনাস সি। এবার দেখো এটাকে আমি লিখতে পারি এ মাইনাস বি তার পাওয়ার এ প্লাস বি। এটা বইয়ের মধ্যে একটা অঙ্কই, দেখো কয় নম্বর অঙ্কটা যেন করিয়েছি না এরকমই। এখানে আমরা লিখতে পারি হলো এক্স এর পাওয়ার বি মাইনাস সি, এটার পাওয়ার আবার বি প্লাস সি। আচ্ছা, এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে নিচে একবারে লিখতে পারি, কিন্তু এখনই লিখবো না, লিখলে জায়গা বেশি যাবে, এই জন্য পরে লিখতেছি। এটার পরিবর্তে আমি লিখতে পারবো এক্স এর পাওয়ার সি প্লাস এ, আর এখানে আছে হলো এ মাইনাস সি, এটার পর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু, দেখো এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মনে রাখবা তুমি এই মাইনাসেরটার ক্ষেত্রে যেটা আগে থাকে এটা আগে রাখতে হবে, কারণ এটা তো সি প্লাস এ আর এ প্লাস সি একই কথা, কিন্তু এখানে এ মাইনাস সি আর সি মাইনাস এ এক কথা না। এই জন্য এটার মাইনাস আছে এ প্লাস আর সি মাইনাস, এই জন্য এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারই আমাকে দিতে হবে। এখন আমি তাহলে এই দুইটার পরিবর্তে একটা ভিত্তি নেই, তাহলে এই দুইটা যোগ হবে পাওয়ার দুইটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এটা ভাগ আছে না, এটাকে আমি লিখে ফেলি, ভাগ 2 ইন্টু এক্স এর পর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কেন এতক্ষণ লিখি নাই কেন, বারবার ভাগ লিখলে এক লাইনের জায়গা 2 লাইনের সমান জায়গা দখল করে নিত, এটার জন্য, এই জন্য এতক্ষণ লিখিনি। তুমি ইচ্ছা করলে আগে লিখতে পারবা। এটা কাটা, তাহলে উপরে আছে এক্স এর পর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে 2 ইন্টু এক্স এর পর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বলো এই দুটো একই জিনিস, তাই কাটাকাটি হয়ে যাবে না? তাহলে থাকে কি শুধুমাত্র হাফ, শুধু হাফ, এটাই উত্তর। আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, এটাও তো বইয়ের অঙ্কটাই, লেফট হ্যান্ড সাইড তুলছি মনে করো। এবার পি ছিল এক্স এর পাওয়ার এ, কিউ ছিল এক্স এর পাওয়ার বি, আর এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিউ হলো এক্স এর পাওয়ার বি, এটা হলো এক্স এর পাওয়ার সি, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার,
আর এক্স এর পর সি, এক্স এর পর এ, এই পুরাটার পাওয়ার আবার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো ভিত্তি ভিত্তি এক, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার বিয়োগ হয়ে যাবে এখানে যেহেতু ভাগ আছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এক্স এর পর বি মাইনাস সি, পাওয়ার হলো বি স্কোয়ার বি সি প্লাস সি স্কোয়ার। এখানে এক্স এর পর সি মাইনাস এ, তার পাওয়ার হলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় যেহেতু ব্র্যাকেট আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ হবে। এখন দেখো তো এটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না? তাহলে আমি যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে বসিয়ে দেই, তাহলে এটা আর এটা দেখো বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তাহলে এটাও হবে বি কিউব মাইনাস সি কিউবের সূত্র। তাহলে এখানেও একই কারণে সি কিউব মাইনাস এ কিউব হবে। এবার আমরা সবগুলোর পরিবর্তে একটা নেই, পাওয়ারগুলো তাহলে যোগ হবে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এবার সব কেটে যাবে, কেটে গেলে এক্স টু দি পাওয়ার কত হলো 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে হলো 1। এটাই রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে? শর্ট দেখাতে বলছে। দেখো এই সৃজনশীলটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে, একটু মনোযোগ দাও। এক্স এর মান দেওয়া আছে এটা, ওয়াই দেওয়া আছে এটা, আর জেড দেওয়া আছে হলো এটা। আমাকে বলছে যে প্রথমে বলছে এক্স এর মান বের করো, এটা এটা তো বইয়ের একটা অঙ্কের মতোই, বইয়ের মধ্যে অঙ্কটা আছে। যাই হোক আমি করাই দিই এখানেও, এখানে আমি তুলে নিই। যাও এক্স সমান কত, পাশে তোলা আছে, আচ্ছা এখানে আছে, তাহলে এখানে করাই। তাহলে দেখো এখানে আমরা এটাকে লিখতে পারবো 2/a, আর এটাকে লিখতে পারবো 3/b। যেহেতু আগে করিয়েছি হুবহু এমন অঙ্ক, তাই আর এত কিছু বোঝাচ্ছি না। এখানে শুধুমাত্র -1 হচ্ছে a এর পাওয়ার, 2 এর না। এখানে b এর পাওয়ার -1, 3 এর না, কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাই এখানে লসাগু করলাম ab, তাহলে 2b প্লাস 3 আসবে এখানে। এখন -1 কে যদি আমি +1 বানাতে চাই, ভগ্নাংশটাকে উল্টে দিতে হবে, আমি বলেছিলাম। 2b প্লাস 3 কে একটু ঘুরিয়ে লিখলাম, একটু সুন্দর দেখাই, তাছাড়া আর কিছুই না। আমি আশা করবো এটা বুঝতে পারছো। পরেরটা দেখো, খ নাম্বার দেখো, বলছে y প্লাস 4√81 সমান হলো 4। y মানে এটা, আমরা তাহলে y এর মানটা আগে বের করব, পরবর্তীতে লেফট হ্যান্ড সাইডে এই মানটা বসিয়ে দিয়ে রাইট হ্যান্ড সাইড সাথে মিলিয়ে দিব। তাহলে আমরা y এর মানটা আগে বের করি। আচ্ছা বলো তো, এটাকে আমি একসাথে দুইটা কাজ করব। এই যে সূত্রটা, এই যে এটা ছিল, এটা মানে কিন্তু 1 এর পাওয়ার 1/n, তাহলে এটার মানে কিন্তু 1/pq হবে। এই যে পুরাটার পাওয়ার হবে 1/pq। এখন এই দুইটার পরিবর্তে আমি একসাথে লিখতে পারি p মাইনাস q, এটা কিন্তু লেখা যাবে একবারে, যে ভিত্তি ভিত্তি এক পাওয়ার পর কি হবে, বিয়োগ হবে। অথবা আমি আগের মতো করতে পারি, দেখো আগেরটা যেভাবে করেছিলাম ওইভাবেই করি, এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ, এটার মানে হলো 1/pq, এটা হলো এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর, পুরাটার পাওয়ার আবার 1/qr, আর এখানে আসতেছে এক্স এর পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার পি, আর পুরাটার পাওয়ার হলো 1/pr, বা আর পি লিখে ফেলছি, সমস্যা নেই। এবার বলো, এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে, প্রত্যেকটার সাথে গুণ হবে। এখন তুমি বলো পি ইন্টু পি 1/pq, একটু মনে মনে চিন্তা করো, এটাও লবে গুণ হয়, তার মানে পি পি কেটে 1/q হবে, পি পি কেটে 1/q হবে, তাহলে এক্স এর পাওয়ার 1/q, আর এখানে কিউ কিউ কেটে এক্স এর পাওয়ার হবে 1/p, আর এটার মধ্যে হবে হলো এক্স এর পাওয়ার 1/r ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার 1/q, আর এখানে আসবে এক্স এর পাওয়ার 1/p, একইভাবে পি পি কাটলে এখানে আসবে এক্স এর পাওয়ার 1/r। দেখো এটা এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে এটা আসলো কত, 1 আসলো। এবার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে মানটা বসিয়ে দিই, y প্লাস 4√81। এখন দেখো y এর মান তো 1 বসিয়ে দেই, আর 81 কে লেখা যায় 3 এর পাওয়ার 4, আর এই 4th মানে তো 1/4, তাহলে এটা 1, এটা 4 4 কেটে যাবে, থাকবে শুধু 3, 1 প্লাস 3 কত হবে 4, এটা রাইট হ্যান্ড সাইড। আচ্ছা রাইট হ্যান্ড সাইড প্রমাণই করতে বলছে। দেখো তোমরা যারা বুঝো না যে 81 কে 3 এর পাওয়ার 4 লেখা যায়, তাদের কিন্তু বলছি এটা ভাঙাও, 3 27 81, 3 9 27, 3 3 9, দেখবা যে কয়টা 3, 4টা 3, তাহলে 3 এর পাওয়ার 4 লেখা যাবে, এটা বোঝাই যায়। আর সমস্যা নেই, তুমি ক্যালকুলেটর এটা উঠাই দাও, 3 আসবে, তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, সমস্যা নেই। পরেরটা দেখো এবার,
বলছে যে ওয়াই প্লাস জেড সরি ওয়াই ভাগ জেড সমান 25। ওয়াই এর মান তো আমি 1 পেয়েছি, এখন শুধু জেড এর মানটা বের করলেই চলে। যেটা কি ছিল, জেড কই গেল, জেড ছিল হলো 5 এর পাওয়ার m প্লাস 1, 5 এর পাওয়ার m n খ হতে পাই ওয়াই সমান হলো 1, জেড সমান দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে, ওয়াই এর মান আমরা অলরেডি 1 পেয়েছি, জেড এর মান এটা দেওয়া আছে, তাহলে জেডটা আমরা হিসাব করে ফেলি। তাহলে 5 এর পাওয়ার m প্লাস 1 আর পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ারে গুণ হবে, তাহলে m স্কোয়ার মাইনাস m, আর এটা ভাগ 25 কে লিখতে পারবো 5 এর স্কোয়ার, তাহলে m মাইনাস 1। আর এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে এই দুটা গুণ হবে, গুণ হলে তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b হয়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার দিলাম না, এটা দিলেই কি না দিলেই কি, তাহলে 5m প্লাস 1, 5 এর পাওয়ার m স্কোয়ার মাইনাস m, ভাগ আছে গুণ দিলাম, তাহলে এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে m স্কোয়ার মাইনাস 1, আর নিচে দেখো এই পাওয়ারে গুণ হবে, তাহলে 5 এর পাওয়ার হবে 2m মাইনাস 2। এবার সবগুলোর পরিবর্তে একটা ভিত্তি নিলাম 5, উপরের গুলো যেভাবে চিহ্ন আছে ওইভাবেই থাকবে, কোনো পরিবর্তন হবে না, আর নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে মাইনাস 2m প্লাস 2। এবার দেখো কাটাকাটি করে অবশিষ্ট কি থাকে, m স্কোয়ার কাটা, তুমি না কাটতে চাইলে না কাটবে, m প্লাস m 2m হবে, আর এই মাইনাস 2m কেটে যাবে, তাহলে এই প্লাস 1 এই মাইনাস 1 কেটে যাবে, থাকবে শুধু 5 এর স্কোয়ারই তো আছে, হ্যাঁ, তাহলে 25। এখন আমার কাছে জানতে চেয়েছে y ডিভাইডেড বাই জেড, আমি ভুল তুলছি রে, এখানে প্লাস হবে, এটা প্লাস, প্রশ্ন এটা প্লাস দেওয়া আছে, দূর থেকে দেখে তুললে এটা সমস্যা, এটা প্লাস ছিল, এখান থেকে দেখে দেখে বারবার পৃষ্ঠা উল্টা এখানে লিখছি না, যাই হোক এটা প্লাস হলে এটা প্লাস হবে, 2m, তাহলে এটা নিচে গেছে না, এটাও প্লাস হবে, আর এটা প্লাস হলে এটা হবে মাইনাস, তাহলে এটা প্লাসের কারণে এখন মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হলে এখানেও মাইনাস থাকবে, আর এর মানে হলো এখানে শুধু 25 না 1/5 এর স্কোয়ার, আর 1/5 এর স্কোয়ার মানে হচ্ছে 1/25। এবার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড তুলি, লেফট হ্যান্ড সাইডে আছে হলো y ডিভাইডেড বাই জেড, y এর মান কত 1, এটা তো বের করছি যে আগে আছে 1, ভাগ জেড মানে হলো 1/25। এখন বলো ভাগ আছে, আমি যদি গুণাকারে লিখতে চাই তাহলে উল্টে যাবে, উপরে 25 নিচে 1, নিচের 1 দেওয়ার দরকার আছে, কোনো দরকার নেই, তাহলে 25, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে, যাই বলুক না কেন। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। পরের ভিডিওতে আমরা লগারিদম শুরু করব, পরে লগারিদমের একদম বেসিক সহ পুরো অধ্যায় আমি সমাধান করে দিব। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।